এবার নজর রাখবো আবহাওয়ার খবরাখবরের দিকে। কলকাতায় চড়ল তাপমাত্রার পারদ, আর আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে পৌঁছে গিয়েছিল 43 ডিগ্রিতে। শনিবার পর্যন্ত তাপপ্রবাহে পূর্বে গোটা দক্ষিণবঙ্গ আপাতত তাপপ্রবাহ থেকে নিস্তার নেই উত্তরের দুই জেলার। 6 এবং 7 মে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে, আর আজ আরো সামান্য পারদ চড়বে বলে আশঙ্কা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতেও অস্বস্তিকর পরিস্থিতি। কলকাতায় চলল তাপমাত্রার পারদ, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 43। শনিবার পর্যন্ত অর্থাৎ এখনই কোনো আশার বাণী শোনাচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর। জানাচ্ছেন আগামী শনিবার পর্যন্ত এই তাপপ্রবাহেই গোটা দক্ষিণবঙ্গ পূর্বে। আপাতত তাপপ্রবাহ থেকে কোনো নিস্তার নেই উত্তরের দুই জেলারও। 6 এবং 7 মে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে, আর আজ আরো সামান্য পারদ চড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, ময়দান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাঞ্জন এবং আমাদের অপর প্রতিনিধি অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে মধ্য কলকাতা থেকে। আমি একবার দেবাঞ্জনের কাছেই চলে আসবো। দেবাঞ্জন, আজকে 43 ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রার পারদ, যা বিগত 50 বছরের রেকর্ড তিলোত্তমা নগরীর তাপমাত্রা। কি অবস্থা, কি জানা যাচ্ছে? একদমই সম্প্রতি আজকে বেলা 2:30টা নাগাদ কলকাতা শহরের তাপমাত্রা ছিল 43 ডিগ্রি। গত 50 বছরে এরকম মানে পারদের যে বৃদ্ধি সেটা কিন্তু কলকাতায় কখনো দেখা যায়নি। 1954 সালের 25শে এপ্রিল কলকাতার পারদ ছুঁয়েছিল 43.3 ডিগ্রি। তো সেই হিসাবে বলা যেতে পারে আজকের দিন ছিল গত 50 বছরের সবথেকে উষ্ণতম দিন, আর 70 বছরের ক্ষেত্রে দ্বিতীয় উষ্ণতম দিন। এবং সারাদিনই কিন্তু গরমে মানুষ হাঁসফাঁস করেছে, রাস্তায় মানুষজন কম দেখা গিয়েছে এবং গাড়ি ঘোড়া সব কম ছিল। কিন্তু এখন এই মুহূর্তে আমরা ময়দান চত্বরে রয়েছি, হাওয়া বইছে এবং দেখা যাচ্ছে প্রচুর লোক তারা ময়দানে এসে একটু ক্লান্ত শ্রান্ত শরীরে জিরিয়ে নিচ্ছেন। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে যে এতদিন পর্যন্ত একটাই আশার আলো, যে আজকের দিন অবধি পশ্চিমের শুষ্ক বাতাস হু হু করে ঢুকছিল, যে কারণে এই লু বওয়ার মতো পরিস্থিতি এবং মানে পারদ ক্রমশ ওপরের দিকে উঠছিল, তাপমাত্রা বাড়ছিল। কিন্তু 1 থেকে 3 তারিখের পর উত্তুরে হাওয়া উত্তরবঙ্গ থেকে নিচের দিকে নামবে, ভূপৃষ্ঠের 1 থেকে 6 কিলোমিটারের মধ্যে সেই হাওয়া বইবে এবং তার ফলে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা নামবে। তবে তাপপ্রবাহ যে মানে একবারে চলে যাবে তা কিন্তু নয়, তার কারণ শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে বলে এখনো পর্যন্ত দেবাঞ্জন আমরা জানতে পেরেছি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে শোনাবো আপনাদের। বিভিন্ন জেলাতে হিটওয়েভ, সিভিয়ার হিটওয়েভেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো অলরেডি আজকে 2:30টার সময় যে আমাদের যে ম্যাক্সিমাম টেম্পারেচার আছে তাতে যে রেকর্ড আমরা পেয়েছি তাতে কলকাতাতে 43 ডিগ্রি। তারপর 43 ডিগ্রি মানে এই সিজনে এটাই হচ্ছে হায়েস্ট। আর এই সিজনে না, গত 50 বছরেও এটাই হায়েস্ট হবে। কারণ লাস্ট যে আপনার 1980 সালে যে আমাদের রেকর্ড আছে 25শে এপ্রিল, দ্যাট ওয়াজ 1.7। বৃষ্টির সম্ভাবনা 5 তারিখ থেকে, নট বিফোর 5th। আপনারা শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর কি জানালো, অর্থাৎ এখনই স্বস্তি পাওয়ার কোনো সম্ভাবনার কথা জানাচ্ছে না। এরকম এই যে তীব্র তাপপ্রবাহ অর্থাৎ সিভিয়ার হিট ওয়েভ, এটা শনিবার পর্যন্ত এইরকম পরিস্থিতির মধ্যেই থাকতে হবে। আমাদের অপর প্রতিনিধি অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে, মধ্য কলকাতা থেকে চলে যাবো অর্ণবাংশুর কাছে। অর্ণবাংশু, যেটা সমস্যার হচ্ছে তাপমাত্রার পারদ হয়তো রেকর্ড ছুঁয়েছে গত 50 বছরে, 43 ডিগ্রিতে পৌঁছে গিয়েছে আজকে, কিন্তু আরও যেটা অত্যন্ত অস্বস্তিকর এবং নাভিশ্বাস ওঠা মানুষের জন্য সেটা হচ্ছে ইট ফিলস লাইক মোর, মানে যদি 43 ডিগ্রি হয় তাহলে হয়তো 46 বা 47 ডিগ্রি গরম অনুভূত হচ্ছে আমাদের। কি অবস্থা সাধারণ মানুষদের, তারা কি বলছে? সম্প্রীতি সেটা হচ্ছে দক্ষিণবঙ্গে মানুষের কাছে এখন সব থেকে যেটা গা জ্বালানো ভাব, যেটা হচ্ছে উত্তরবঙ্গের কথা ভাবলে, উত্তরবঙ্গে যে কালিম্পং, দার্জিলিংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেই বার্তাটা শোনার পর দক্ষিণবঙ্গের মানুষ সেটাই ভাবছে আমাদের পালা কবে আসবে,
অর্থাৎ এই পালা যে শনিবারের আগে আসছে না, অর্থাৎ 5 তারিখ রোববার থেকে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর, সেই দিন অবধি আর অপেক্ষা থাকতে পারছে না মানুষ। কারণ যে জ্বালা শরীরে এবং তাপমাত্রা, সেটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব হচ্ছে না মানুষের পক্ষে। যে কারণে আমরা দেখেছি সকাল সকাল মানুষ তারা কিন্তু অফিসে বা গন্তব্যে পৌঁছে যাচ্ছেন, এবং এই শতাংশের হার কিন্তু অনেকটাও বেড়েছে। যে ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ ঘরে বসে কাজ করার যে প্রবণতা, অনেকটাই কিন্তু আবারও বেড়েছে এই দাবদাহ থেকে বা এই তাপপ্রবাহ থেকে বাঁচার জন্য। যারা একদম নিরুপায় তারা চেষ্টা করছেন সকাল সকাল কাজ করতে, এবং তারা কিন্তু এটাও চেষ্টা করছেন যে সানসেট অর্থাৎ সূর্যাস্তের পর তারা কিন্তু গন্তব্যের দিকে রওনা হবেন। অর্থাৎ কোথাও নিজেকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা চলছে, এবং তার কিন্তু সতর্কতা ইতিমধ্যে দেওয়া হয়েছে। সুতরাং এইভাবেই আগামী শনিবার পর্যন্ত কাটাতে হবে দক্ষিণবঙ্গবাসীকে, এমনটা কিন্তু বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সাধারণ মানুষ কি বলছে, কতটা নাভিশ্বাস উঠছে? কারণ হাঁসফাঁস করা গরম একেবারে। আপনাদেরকে যেরকম তুলে ধরছিলাম যে এই মুহূর্তে কোনো স্বস্তির কথা জানাচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর, যেরকম শোনালাম আপনাদের যে আগামী শনিবার পর্যন্ত এই যে তীব্র তাপপ্রবাহ শুধুমাত্র কলকাতা নয়, গোটা দক্ষিণবঙ্গ জুড়েই চলতে থাকবে। এমনকি কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও অস্বস্তিকর পরিস্থিতি থাকবে। বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর বিশ্বাস, এই যে অবস্থা, এই যে একেবারে হাঁসফাঁস করা গরম, এই যে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে, ডক্টর বিশ্বাস, কিভাবে মানুষ নিজেকে সুস্থ থাকবে, কিভাবে, যদি আপনি একটু জানান যে কি ধরনের আমরা প্রিকশনস নিতে পারি এই তীব্র গরমের দহন জ্বালা থেকে বাঁচতে? দেখুন, 12টা থেকে 4টের মধ্যে না বেরোলেই ভালো, কিন্তু অনেককে তো বেরোতে হচ্ছে, অস্বীকার করার নেই। সাংবাদিককে বেরোতে হচ্ছে, পুলিশ কর্মীকে বেরোতে হচ্ছে, সাফাই কর্মীকে বেরোতে হচ্ছে। তো একটা স্পষ্ট কথা, অতিরিক্ত জলপান ছাড়া উপায় নেই। আর সুতির জামা কাপড় পরিহিত হয়ে হালকা রঙের, তাতেই কিন্তু এই দুটো রাস্তা যেটা আটকাতে পারবে। তৃতীয়ত হচ্ছে ছাতা। আর বেশিক্ষণ বাইরে বেরিয়ে লাভ নেই, কিছুক্ষণ শেডে, কিছুক্ষণ বাইরে, এইভাবে যদি একটা ভারসাম্য রাখা যায়, এই অতিষ্ঠ এই মানুষ অতিষ্ঠ আর হবে না, কিছুটা খানিকটা প্রশমিত হবে। এই জ্বালা যন্ত্রণা কিন্তু বাড়ছে, এবং এটাই হবে আর কিছুদিনের মধ্যে আরো বাড়বে। হয়তো বৃষ্টিটা আসবে কিছুদিন বাদে, কিন্তু এই 3টে যে পয়েন্টগুলো বললাম, এই 3টে পয়েন্ট যদি ঠিক মতো মানা যায়, তাহলে কিন্তু মানুষ ঠিকঠাক থাকবে, অসুস্থ হবে না, এবং হিট রিলেটেড ইলনেসের থেকে মুক্ত থাকবে। ডক্টর বিশ্বাস, এখানে আরো একটা বিষয়, সাধারণত আপনারা বলে থাকেন যে এই তীব্র গরম থেকে বাঁচতে গেলে বা এর মোকাবিলা করতে গেলে নিজেকে সুস্থ রাখার জন্য অন্যতম উপায় হচ্ছে সহজপাচ্য খাবার খাওয়া। এই সময় খাবারের বিষয়ে যদি একটু বলেন। দেখুন, পরিষ্কার কথা হচ্ছে, ঝাল মশলা তেল যদি আমি খাই, তাহলে তেল কিন্তু জলটা টানবে, শুষ্কতা বাড়বে, পিপাসা বাড়বে। সেইখানে আটকাতে গেলে শাক সবজির ওপর আমরা জোর দিই, সামান্য যে খাবার, সাধারণ খাবার, তার উপর জোর দিই, আর তার সাথে ফলের ওপর জোর দিই। যে ফলগুলোর মধ্যে জলীয় প্রভাবটা বেশি, সেটা তরমুজ হতে পারে, সেটা মুসম্বি হতে পারে। এইগুলো যদি আমরা জোর দিতে পারি, আমরা কিন্তু ভালো থাকবো। নয়তো যদি তেলের ওপর জোর দিই, তাহলে কিন্তু আরো পিপাসা বাড়বে, শরীরের ওপর একটা নেতিবাচক প্রভাব পড়বে, এবং অস্বস্তিও বাড়বে। আচ্ছা ডক্টর বিশ্বাস, ধরুন যারা বাইরে, যাদেরকে যেতেই হচ্ছে, বাইরে যারা কাজ করছেন, তারা যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, তাহলে সেই মুহূর্তে করণীয় কি? পরিষ্কার কথা, একটা শেডে গিয়ে বসবেন, পাখার কাছে যদি যেতে পারেন ভালো, নয়তো একটা হাত পাখা জল ছেটাবেন সারা শরীরে, হাত পাখা দিয়ে একটু পাখা করুন। যদি পাখাটা নাড়াবেন, তাতেই কিন্তু কিছুটা ঠান্ডা স্বস্তি বোধ করলে, তখন ওনার কাজ কিন্তু আর বেরোনো নয়, ওই শেডের মধ্যে থাকা বা বাড়ি চলে যাওয়া। আর যদি অস্বস্তি বোধটা বেশি করেন, তাহলে কিন্তু হাসপাতাল মুখো হওয়া, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। ডক্টর বিশ্বাস, আমরা দেখেছি এই সময় বেশ কিছু স্কুল এখনো পর্যন্ত খোলা রয়েছে, অর্থাৎ বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার জন্য বাড়ির বাইরে বেরোতেই হচ্ছে। তো বাচ্চারা, তাদের অভিভাবকরা কি ধরনের সেখানে প্রিকশনস নেবেন বাচ্চাদের জন্য? দেখুন, একটা কথা হচ্ছে খাবারের ব্যাপারে, যেটা আমি উল্লেখ করলাম, তার উপর জোর দেওয়া। 2 নম্বর যেটা স্পষ্ট করে যেটা বলতে চাই, অভিভাবকদের দায়িত্ব আছে বেশি করে বাচ্চাকে জলপান করানো। আর তৃতীয়ত হচ্ছে শিক্ষক শিক্ষিকারা, তারা কিন্তু অভিভাবকের ভূমিকায় স্কুলে থাকছে। তাদের কিন্তু বারবার আমি বলবো, 12টা থেকে 4টের মধ্যে প্লেগ্রাউন্ড গুলোকে অফ রাখতে, বাইরে বেরোনোর কোনো প্রয়োজন নেই বাচ্চাদের। আর জলপানের ব্রেক গুলো একটু ফ্রিকোয়েন্সি বাড়ানো, নিয়মিত জলপানের ব্রেক কিন্তু দিতে হবে। তার কারণ
ডিহাইড্রেটেড করার মানে হওয়া যাবে না। ডিহাইড্রেশন হলে কিন্তু অসুবিধা আছে, শরীরের ওপর কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়বে। ডক্টর বিশ্বাস, আরও একটা বিষয়, যারা ধরুন অফিস কাছারিতে কাজ করে, অনেক সময় হয় কি তীব্র গরম থেকে গিয়ে তাদেরকে অফিসের এসির মধ্যে ঢুকতে হচ্ছে, ঠিক ভাইসা ভার্সাও যখন তারা ধরুন বাড়িতে এসি চালাচ্ছে তারপর সেখান থেকে বাইরে বেরোচ্ছে, সেটাও একটা বিপরীত ধর্মী আবহাওয়ার সম্মুখীন তাদের হতে হচ্ছে। এই ধরনের পরিস্থিতিতে মানুষের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত আমাদের? খুব ঘামলে, বেশি ঘামলে ঘামটা মুছে নিন, মুছে নিয়ে তারপরে এসির ঘরে যান। অনেকে স্নান করে এসির ঘরে ঢুকে পড়ছে, সেটা ভুল, তাতে ঠান্ডা সর্দি কাশি বাড়বে। এই জায়গাগুলো মাথায় রাখা। আর আপনি এসি থেকে যখন বেরোচ্ছেন তখন কিন্তু একটা কথা, বাইরে কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর আস্তে আস্তে হাঁটুন। দ্রুততার সাথে হাঁটতে যাবেন না। এখন মানে হেরোইক এফার্টস এর দরকার নেই, সাইক্লিং করার এখন দরকার নেই। সাইক্লিং করুন, আস্তে চালান, সবকিছুটাই বলবো আস্তে করে ধীরে ধীরে চলুন, নয়তো আপনার শরীর সেভাবে হয়তো অভ্যস্ত নয়, তখন কিন্তু আপনি হিট এক্সশন অথবা ভয়ানক হিট স্ট্রোকের সম্মুখীন হতে পারেন। এটা বারংবার বলবো, আমি এটার উপর জোর দেব। অনেক ধন্যবাদ ডক্টর বিশ্বাস। আমাদের সঙ্গে কথা বলছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস ছিলেন আমাদের সঙ্গে, এবং আমাদের দুই প্রতিনিধি অর্ণবাংশু এবং দেবাঞ্জন ছিলেন আমাদের সঙ্গে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।